আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় ভয়াবহ মার্কিন হামলা। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩। সর্বশেষ জানাবো ভারত বিরোধিতার অভিযোগে বাংলাদেশিদের হোটেল দেবে না দেশটির ব্যবসায়ীরা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় ভয়াবহ মার্কিন হামলা। নাইজেরিয়া সরকারের অনুরোধে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ইসলামিক স্টেট আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ওই অঞ্চলে আইএস সদস্যরা মূলত খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ রাতে কমান্ডার ইন চিফ হিসাবে আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম নাইজেরিয়ার আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে। তারা নিরীহ মানুষ, বিশেষ করে খ্রিস্টানদের লক্ষ্য করে ভয়াবহভাবে হত্যা করছিল, যা বহু বছর, এমনকি শতাব্দীতেও দেখা যায়নি। মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড আফ্রিকম জানায়, নাইজেরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শকত অঙ্গরাজ্যে এই হামলা চালানো হয় এবং এতে আইএসের একাধিক সদস্য নিহত হয়। আফ্রিকমের এক প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছিল, নাইজেরিয়ার অনুরোধেই হামলাটি চালানো হয়েছে, তবে পরে সেই পোস্টটি এক্স থেকে সরিয়ে নেওয়া হয়। এই হামলার প্রেক্ষাপট হিসাবে উল্লেখ করা হচ্ছে, গত অক্টোবরের শেষ দিকে ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, দেশটিতে খ্রিস্ট ধর্ম অস্তিত্বগতভাবে হুমকির মুখে। ওই সময় তিনি সহিংসতা বন্ধে ব্যর্থ হলে নাইজেরিয়ার সামরিক হস্তক্ষেপেরও হুমকি দেন। এরই মধ্যে বার্তা সংস্থা রয়টার্স সোমবার জানিয়েছে, নভেম্বরের শেষ দিক থেকে নাইজেরিয়ার বিস্তীর্ণ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে নজরদারি উড়োজাহাজ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এতে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, এর ফলে উত্তর পশ্চিমাঞ্চলের বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা সম্ভব হয়েছে। এদিকে পেন্টাগনের প্রকাশিত এক ভিডিওতে একটি যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, আইএসের পরিচিত একাধিক ঘাঁটিতে অবস্থানরত সশস্ত্রদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক্সে নাইজেরিয়া সরকারকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে লেখেন, নাইজেরিয়া সরকার অবশ্য বলেছে, দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায় লক্ষ্য করে হামলা চালায়। তাদের মতে শুধু খ্রিস্টান নির্যাতনের উপর জোর দেয়া হলে দেশের জটিল নিরাপত্তা পরিস্থিতি ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় নেয়া উদ্বেগগুলো উপেক্ষিত হয়। তবে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা সম্মত হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩। লেবাননের সিরিয়ার সীমান্ত এবং দক্ষিণাঞ্চলের ইসরায়েলি বাহিনীর পৃথক বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর উত্তর পূর্ব লেবাননের হারমেল জেলার হাউস আল সাইয়েদ আলী এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালালে ২ জন প্রাণ হারান। এলাকাটি সিরিয়া সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত হওয়ায় একে কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে দাবি করেছে ইসরায়েল। এছাড়া দক্ষিণ লেবাননের মাজদাল সেলম এলাকায় পরিচালিত অন্য একটি অভিযানে আরও ১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৪ সালের নভেম্বর মাসে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননের আকাশ ও স্থলপথে ইসরায়েলি সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ শাখা কুদস ফোর্সের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হুসাইন মাহমুদ মারশাদ আল জাওয়ারিকে এই হামলায় হত্যা করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা তথ্য অনুযায়ী আল জাওহারি লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলের ভূখণ্ডে বড় ধরনের হামলার পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। পাশাপাশি মাজদাল সেলমের অভিযানে হিজবুল্লাহর একজন সক্রিয় সদস্যকে তারা হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উভয় পক্ষের শান্ত থাকার কথা ছিল, তবে ইসরায়েল বর্তমানে কৌশলগত দোহাই দিয়ে লেবাননের ৫টি গুরুত্বপূর্ণ এলাকায় তাদের সেনা মোতায়েন করে রেখেছে।
এদিকে লেবানন সরকার আন্তর্জাতিক চাপ ও পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে যে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার ভিতরে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ কার্যক্রম বছরের শেষ নাগাদ সম্পন্ন করার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ার মধ্যে ইসরায়েল পাল্টা অভিযোগ তুলেছে যে হিজবুল্লাহ গোপনে পুনরায় ভারী অস্ত্র সংগ্রহ করছে এবং সীমান্ত এলাকায় তাদের তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনই তাদের সকল অস্ত্র জমা দেওয়ার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে, যা দেশটিতে দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা জাগিয়ে রাখছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী নভেম্বর মাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। চুক্তি শর্ত ভঙ্গের এই ধারাবাহিকতায় লেবাননের সাধারণ নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর সংঘাত নিরসনে কাজ করার কথা বললেও মাঠ পর্যায়ের পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিবেশে লেবাননের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারত বিরোধিতার অভিযোগে বাংলাদেশিদের হোটেল দেবে না দেশটির ব্যবসায়ীরা। বাংলাদেশে বিরাজমান কথিত রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল রুম ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের শিলিগুড়ির প্রভাবশালী সংগঠন বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার ২৬ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। হোটেল ব্যবসায়ীদের এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে পর্যটন, শিক্ষা কিংবা চিকিৎসা কোনো উদ্দেশ্যেই আসা কোনো বাংলাদেশিকে তাদের সদস্যভুক্ত হোটেলগুলোতে কক্ষ বরাদ্দ দেওয়া যাবে না। শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্রে এমন সিদ্ধান্তই দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, মূলত ২০২৪ সালের ডিসেম্বর থেকেই তাদের সংগঠনের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেয়া বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এতদিন পর্যন্ত মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশের শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য আসা অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল রাখা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারত বিরোধী মনোভাব ক্রমাগত বাড়তে থাকায় তারা এখন থেকে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন। উজ্জ্বল ঘোষের দাবি অনুযায়ী তাদের সংগঠনের অধীনে থাকা ১৮০টি হোটেল এই কঠোর নির্দেশনা মেনে চলবে। শিলিগুড়ির স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যে শুধু এই সংগঠনের ১৮০টি হোটেলই নয়, বরং সংগঠনের বাইরে থাকা আরও প্রায় ৫০টি হোটেলও বর্তমানে বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না। ফলে শিলিগুড়ি শহরে বাংলাদেশিদের জন্য থাকার জায়গা পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটক নেপাল ও ভুটানে যাওয়ার ট্রানজিট হিসেবে কিংবা শিলিগুড়ির উন্নত চিকিৎসা কেন্দ্রগুলোতে সেবা নিতে সেখানে যাতায়াত করে। ব্যবসায়ীদের এই আকস্মিক ও গণনিষেধাজ্ঞার ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসার প্রয়োজনে আসা সাধারণ মানুষ এবং অভিভাবকহীন শিক্ষার্থীরা। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে শিলিগুড়ি ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হওয়ায় এখানে পর্যটন ও হোটেল ব্যবসা মূলত বাংলাদেশি পর্যটকদের উপর অনেকাংশে নির্ভরশীল। ব্যবসায়ীদের এমন কট্টর অবস্থান স্থানীয় অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও অনেক বিশ্লেষক মনে করছেন। তবে হোটেল মালিকদের দাবি, জাতীয় স্বার্থ ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে তারা এই ব্যবসায়িক ঝুঁকি নিতেও প্রস্তুত। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সাধারণ মানুষের যাতায়াতে এক বড় ধরনের দেয়াল তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।